গত পার্টের শেষে আমরা দেখেছি কিমসানের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার এই পার্টের মধ্যে আমরা দেখব ইনজুকে ফাইনালি কি ছেড়ে চলে যাবে কিমসান এবং হাইজুন, আর কিভাবে কি হবে তাও থাকবে বিস্তারিত আজকের পার্টে। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে মিস্টার দে এবং কিমসান বেরিয়ে পড়ে সিওল যাওয়ার উদ্দেশ্যে। তারা সিওল এসে জানতে পারে রিনকে সার্জারি করতে নেওয়া হয়েছে। এটা শুনে কিমসান বেশ ঘাবড়ে যায়, কারণ আজ থেকে 10 বছর আগেও এভাবে তার বোনকে সার্জারি করতে নেওয়া হয়, কিন্তু সে আর সেখান থেকে ফিরেনি। তাই এবার কিমসান তার মাকে চিরতরে হারানোর ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায় রিনের সার্জারি সফল হয়েছে, সে ভালো হয়ে যাবে। এটা শুনে একটু স্বস্তি পায় কিমসান। অন্যদিকে মিস্টার চই, হাইজুন আর ইনজু এই টেনশনে জেগেছিল সারা রাত। তাদেরকে কিমসান মেসেজ করে জানায় যে সব এখন ঠিকই আছে। তারপর তারা সবাই ঘুমাতে চলে যায়। এদিকে কিমসান সুহিকে দেখে বুঝতে পারে সে জানে না তার মা বাবার সাথে কি হয়েছে। সুহিকে তার আঙ্কেল বলে বাসায় যেতে, কিন্তু সুহি জেদ ধরে বলে মা বাবা ছাড়া বাসায় একা হয়ে যাই আমি, তাই আমি যাব না। কিমসান বলে আচ্ছা, যদি আমি তোমার সাথে যাই তাহলে কি তুমি যাবে? সুই তো অনেক খুশি হয়ে যায় এটা শুনে। মিস্টার দে বলে কি বলছো কিমসান, আমরা তো এখন বাড়ি ফেরার জন্য বেরিয়ে যাব। তাহলে? কিমসান বলে বাবা, আঙ্কেল একা একা মা আর সুহিকে সামলাতে পারবে না, তাই আমাকে কিছুদিন এখানে থাকতে হবে। মিস্টার দে বলে তুমি তো নিজেই ছোট বাচ্চা, তাহলে তুমি কিভাবে সুহির খেয়াল রাখবে? আর তার উপর তোমার পড়াশোনাও আছে, এইভাবে এখানে থাকাটা আমার ঠিক মনে হচ্ছে না। কিমসান বলে আমি স্কুলে দরখাস্ত দিয়ে দিব কিছুদিনের ছুটি চেয়ে। তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবো জলদি। তো মিস্টার দে মন খারাপ করে বাড়ি ফিরে আসে কিমসানকে সিওল রেখে। বাড়ি ফিরে মিস্টার দে খুব আপসেট ছিল আর ভাবছিল এই রিন তার ছেলের পিছু ছাড়ছে না কেন। ওইদিকে কিমসান কি করছে, কিভাবে আছে, এইসব ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছিল ইয়ঞ্জুর। হাইজুন বলে চিন্তা করো না, কিমসান সেখানে একা নয়, তাই সে সব পারবে। এদিকে কিমসান তার মায়ের সাথে দেখা করতে আসে হসপিটালে। সে তার মাকে দেখে পুরনো সব কথা মনে করছিল, আর তার বোন মারা যাওয়ার আগে তার মা তার কত যত্ন করত, খেয়াল রাখতো, সেগুলো সে ভাবছিল। যার ফলে কিমসান গিল্টি ফিল করে ইদানিং তার মায়ের সাথে রুডলি বিহেভ করার জন্য। সেখান থেকে বেরিয়ে আসতেই কিমসানকে কল করে ইঞ্জু। ইঞ্জু বলে তুমি কি খাওয়া দাওয়া করছো ঠিক মতন? কোনো সমস্যা হচ্ছে না তো? আর ভালো আছো? কিমসান বলে হ্যাঁ, আমি তো ঠিক আছি। আর তুমি কি করছো, নিজের খেয়াল রাখছো তো? ইঞ্জু বলে হ্যাঁ, তুমি চলে যাওয়ার পর হাইজন আমার অনেক কেয়ার করতে শুরু করেছে, যেমন তুমি থাকলে করতে, ঠিক তেমন। কেন জানি আমার কাছে মনে হচ্ছে হাইজুন বদলে যাচ্ছে, আমাকে তার প্রিয় জিনিসও দিয়ে দিচ্ছে। এসব শুনে কিমসানের অদ্ভুত রকমের জেলাস ফিল হয়। ইঞ্জু বলে তুমি তো গিয়েছো মাত্র একদিনই হলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন অনেক দিনের কথা জমে গিয়েছে, যা তোমাকে বলতে হবে। বুঝতে পারছি না কেন এরকম ফিল হচ্ছে। কিমসান বলে আর আমার কাছে তো এই একটা দিন এখন একটা বছরের সমান মনে হচ্ছে। তো তারা এখানে এরকম কিছুক্ষণ কথা বলার পর কল রেখে দেয়, আর ইঞ্জু বাড়ি ফিরে আরো বেশি আপসেট হয়ে যায়। সে খুব বেশি কিমসানের অনুপস্থিতিটা অনুভব করতে পারছিল, তাকে অনেক বেশি মিসও করছিল। তাই ইঞ্জু তার বাবাকে বলে আমরা সবাই মিলে সিওল চলে যাই কিমসানের কাছে। কি জানি সে কিভাবে সব ম্যানেজ করছে, ঠিকঠাক মতন খাবার খাচ্ছে কিনা, কিন্তু তারা সবাই মানা করে দেয়। হাইজুনও যেতে পারবে না, তাই ইঞ্জু বলে ঠিক আছে, কাউকেই যেতে হবে না, আমি একাই চলে যাব। মিস্টার চই বলে তুমি কিভাবে যাবে, তুমি তো ঠিক মতো রাস্তাঘাটও চিনো না। ইঞ্জু বলে আমি পারবো। মিস্টার চই বলে বোকার মতো কথা বলো না, হারিয়ে গেলে সমস্যাতে তো আমরাই পড়বো। ইঞ্জু বলে ঠিক আছে, যাবো না, তবে আমি কাল বাড়ি আসবো না, আমি পার্কের বাড়ি থাকবো, তার সাথেই সময় কাটাবো। তো এইসব বলে পরদিন ইয়ঞ্জু লুকিয়ে লুকিয়ে বেরিয়ে পড়ে সিওল যাওয়ার উদ্দেশ্যে। পার্কে কল করে বলে যদি তার বাবা তাকে জিজ্ঞেস করে ইয়ঞ্জু কোথায়, তাহলে সে যেন বলে তার সাথেই আছে। ইয়ঞ্জু এবার স্টেশনে এসে খুব কনফিউজড হয়ে যায়, কি করবে, কিভাবে যাবে। কিন্তু তাও সে কিমসানের কাছে যাওয়ার জন্য কোনো না কোনোভাবে ম্যানেজ করে হসপিটাল পর্যন্ত চলেই আসে। ইঞ্জু হসপিটালে এসেই দেখে সেখানে কিমসান বসে আছে। ইঞ্জু কিমসানকে অপ্পা বলে ডাক দিতেই যাবে, তখন সেখানে সুহি অপ্পা বলে দৌড়ে এসে কিমসানকে জড়িয়ে ধরে। সুহি বলে অপ্পা, মায়ের হুঁশ এসেছে, এখন আমরা তাকে দেখতে পারবো। কিমসান সুহিকে কুলে করে চলে যায়। তাদেরকে একসাথে দূর থেকে দেখে ইয়ঞ্জুর মন ভেঙেই যায়। সে খুব আপসেট হয়ে পড়ে। তার কাছে মনে হয় এত বছর সে যাকে নিজের বড় ভাই ভেবেছে, আসলে সে তার বড় ভাইই নয়। হয়তো কিমসান সবসময় সুহিরই ভাই ছিল, তাই তো অ্যাডপশনের ব্যাপারেও সে রাজি হয়নি।
এখন এসব ভেবে ভেবে ইঞ্জু খুব কষ্ট পায়, রেগে যায়, যার ফলে এত কাহিনী করে সিওল এসেও সে আর কিমসানের সাথে দেখাই করে না। তাকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে হাইজুনের সাথে দেখা হয় পার্কের। হাইজুন তাকে ইঞ্জুর ব্যাপারে প্রশ্ন করে যে সে কোথায়। পার্ক তো অনেক চেষ্টা করে কথা ঘুরিয়ে যেতে, কিন্তু হাইজুন বুঝতে পারে কিছু তো হয়েছে। তাই পার্ক সত্যি কথা বলে দেয় যে ইঞ্জু একা একা সিওল গিয়েছিল। এই কথায় খুব টেনশনে পড়ে যায় হাইজুন, তাই সে ইঞ্জুর জন্য অপেক্ষা করতে শুরু করে স্টেশনে। হাইজুন ইঞ্জুকে অনেকবার কল করতে থাকে, কিন্তু ইঞ্জু কলই রিসিভ করে না। কিছুক্ষণ পর ইঞ্জু চলে আসলে হাইজুন তাকে বলে, তুমি আমার কল কেন রিসিভ করলে না? ইঞ্জু বলে, আসলে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল তো তাই। এসব কথা বলে ইঞ্জু বেশ আপসেট হয়ে পড়ে। ইঞ্জুকে এভাবে দেখে হাইজুনের আইডিয়া হয় সিওলে কিছু তো হয়েছে। হাইজুন ইঞ্জুকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, তখন ইঞ্জু বলে সিওল এসে কি দেখেছে আর কেন সে এইভাবে ফিরে এসেছে। হাইজুন বলে, তুমি আসলে একটা স্টুপিড। এত দূর সিওল একা গেলে, অথচ যাকে দেখতে গেলে তাকে না দেখে চলে আসলে। তো ইঞ্জু আরো বেশি মন খারাপ করে ফেলে। তারপর তাকে বলে, প্লিজ তুমি বাসায় কাউকে বলবে না আমি একা সেখানে গিয়েছি। হাইজুন বলে, কেন বলবো না? ইঞ্জু বলে, তুমি কি আমার জন্য এতটুকু করতে পারবে না? হাইজুন বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর কাউকে বলবো না। এরপর হাইজুন আসে মিস্টার চইয়ের রেস্টুরেন্টে। সেখানে এসে হাইজুন দেখে লেট নাইট পর্যন্ত রেস্টুরেন্ট ওপেন। হাইজুন সেখানে মিস নিমকে দেখে জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? এত রাত পর্যন্ত রেস্টুরেন্ট খোলা কেন? মিস নিম বলে, আমি জানি না, তুমি গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করো। জানি না আজকাল তার কি হয়েছে যে মাঝরাত পর্যন্ত কাজ করে। হাইজুন মিস্টার চইকে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কেন এত রাত পর্যন্ত কাজ করছে। মিস্টার চই বলে, আসলে আমি ঘরে বসে বসে খুব বোরিং ফিল করি, তাই আর কি কাজ করছি। হাইজুন বলে, একবার আমি ইনকাম করতে শুরু করলে আর আপনাকে আমি কাজ করতেই দিব না। মিস্টার চই হেসে বলে, তুমি যত ইনকাম করো না কেন আমি রেস্টুরেন্ট ছাড়তে পারবো না। আমার কাজ ছাড়া ভালোই লাগে না। অন্যদিকে রিনের হুঁশ ফিরে, কিন্তু তার দুই পা এখন প্যারালাইজ হয়ে গিয়েছে। সে তার এই কন্ডিশন অ্যাকসেপ্ট করতে পারছিল না। কিমসান এসে তাকে সামলাতে যায়, কিন্তু রিন তাকে রেগে ধাক্কা দিয়ে দূর করে আর বলে, আমার জীবনে আমার মেয়ে মারা যাওয়ার পর একটাই খুশি ছিল, আর সেটা হচ্ছে আমার বর্তমান হাজব্যান্ড। কিন্তু এখন সেই যখন ছেড়ে চলে গিয়েছে, তাহলে আমি আর বেঁচে থেকেই কি করব। কিমসান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিন বুঝতে নারাজ। রিন কাঁদতে কাঁদতে বলে, কিমসান তুমি তো অনেক খুশি তাই না? তুমি হয়তো ভাবছো আমি তোমার সাথে যা যা করেছি তার কর্মফল পাচ্ছি। কিমসান রিনকে বলে, আপনি সবসময় আপনাকে নিয়েই কেন ভাবেন? একবার আমার আর সুইর কথাও তো ভাবতে পারেন। আমাদের আপনাকে প্রয়োজন আছে কিনা সেটাও তো দেখতে পারেন। আপনি এত সেলফিশ কিভাবে হতে পারেন? এইসব কথা বলে কিমসান চলে যায়, কারণ সে তার মায়ের সামনে নিজেকে ইমোশনাল হতে দিতে চাইছিল না। কিমসান বাইরে এসে তার আঙ্কেলের সাথে কথা বলে। তার আঙ্কেল বলে, তুমি সিওলের কোনো কলেজে ভর্তি হয়ে যাচ্ছ না কেন? কারণ আমাকে কাজের জন্য বাইরে যেতে হবে, আর আমি এইভাবে রিন সুহিকে একা রেখে যেতে পারবো না। তাই তুমি থাকলে আমি একটু নিশ্চিন্ত হতাম। কিমসান বলে, এটা সম্ভব না। আমি আগেই বলেছি আমি এখানে 2 দিনের জন্য আছি। আমার ফ্যামিলি আমার জন্য অপেক্ষা করে আছে, তাই আমাকে ফিরতেই হবে। তার আঙ্কেল বলে, কিন্তু তোমার মা এখন যে পরিস্থিতিতে আছেন সেখানে তার তোমাকে প্রয়োজন। না হলে হয়তো সে একা থেকে কখনো আত্মহননেরও চেষ্টা করতে পারে। এই কথায় এবার কিমসান খুব চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। তাই কিমসান ইঞ্জুকে কল করে, তবে ইঞ্জু কল রিসিভ করতে পারে না। পরদিন ইঞ্জু ঘুম থেকে উঠে দেখে কিমসানের মেসেজ, আর সে খুব খুশি হয়, কারণ কিমসান বলেছে সে ফিরছে। ইঞ্জু এই খবর হাইজুনকে দেয়, আর তারপর মিস্টার চইকে বলার জন্য কল করে, কিন্তু কল রিসিভ না হওয়াতে তারা রেস্টুরেন্টে আসে। এসে দেখে মিস্টার চই সেখানে বেহুশ হয়ে পড়ে আছেন। হসপিটালে আনার পর ডাক্তার বলে উনি অতিরিক্ত কাজ করার জন্য দুর্বল হয়ে গিয়েছেন, কিছুদিন ওনার রেস্টের প্রয়োজন। তো তারপর মিস্টার চই বাড়ি আসার পর মিস্টার দে তাকে বলে, আমি জানি তুমি এরকম দিনরাত কাজ করছো যাতে করে হাইজুনকে ইউএস পাঠাতে পারো, তাই না? কিন্তু তাকেও তো একবার জিজ্ঞেস করে দেখো যে সে যেতে চায় কিনা। মিস্টার চই বলে, তাকে কিভাবে জিজ্ঞেস করব? সে তো জানেই আমি তার ইউএস যাওয়া এফোর্ড করতে পারবো না। তাই তাকে বললেও সে মানাই করবে। আমি তো দিনরাত কাজ করেও ইউএস এর টাকা জমাতে পারছি না। মিস্টার দে বলে, তাহলে তুমি হাইজুনকে তার আসল বাবার সাথে যেতে দাও। এসব বাইরে থেকে হাইজুন শুনে বুঝতে পারে মিস্টার চোয়ের এই অবস্থা তার জন্যই হয়েছে, তাই সে খুব বেশি কষ্ট পায়। তারপর হাইজুন তার ফ্রেন্ডের সাথে এইসব শেয়ার করে। তার ফ্রেন্ড বলে, তুমি তাহলে তোমার বাবার কাছে চলে যাও, কারণ তুমি এখানে থাকলে মিস্টার চোয়ের উপর বোঝা হয়েই থাকবে।
তার চেয়ে ভালো তুমি তোমার আসল বাবার কাছে গিয়ে পড়াশোনা করো, ইনকাম করার পর আবার ফিরে এসো মিস্টার চোয়ের কাছে। হাইজন বলে, আমি জানি ওনার উপর আমি বোঝা, কিন্তু তাও আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না এত দূর। তো এরপর হাইজন রেস্টুরেন্টে এসে দেখে ইউনজু আর মিস্টার চুই কাজ করছে। হাইজুনের এবার খুব খারাপ লাগে আর সে তার বন্ধুর বলা কথাগুলো মনে করে। হাইজন মিস্টার চুইকে বলে, আমি ইউএস চলে যাব আমার বাবার সাথে। আমি জানি আপনার সাথে আমার বাবা দেখা করার পর থেকেই আমাকে আপনি ইউএস পাঠানোর জন্য এত কাজ করছেন। তাই আমি চলে যাচ্ছি, আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি আর এত কাজ করবেন না, শুধু রেস্ট করুন ড্যাড। মিস্টার চৈ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হাইজন চলে যায়। পরদিন কিমসান আসবে বলে মিস্টার চৈ রান্না করতে শুরু করে, আর ওইদিকে ইউনজু ছাদে উঠে অপেক্ষা করছিল কিমসান আসার পর ইউনজু তাকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায় আর সে দৌড়ে কিমসানের দিকে আসে, তবে তার পা স্লিপ করে যায়, তাই ইনজু কিমসানের উপরে গিয়ে পড়ে যায়। কিমসানও ইনজুকে পড়ে যাওয়া থেকে ধরে নেয়। তারপর ইনজু কিমসানকে আসার পরপরই সেই সব কথা বলে যা সে এতদিন কিমসানকে ছাড়া করেছে। কিমসানও সেগুলো মন দিয়ে শুনে, কারণ সেও ইনজুর এই বকবক করাটা ভীষণ মিস করছিল। এরপর কিমসান ছাদে আসে আর হাইজুন তাকে বলে, আমি আমার আসল বাবার সাথে ইউএস চলে যাচ্ছি। কিমসান বলে, তুমি এইভাবে কেন যাচ্ছ? তোমার বাবাকে এত ভয় পেও না, সে তোমাকে আর মিস্টার চৈ আঙ্কেলকে কিছুই করতে পারবে না। আইজুন বলে, না, আমাকে যেতেই হবে। আমি ড্যাডকে বলেও দিয়েছি আমি এখানে থাকলে ড্যাড গিল্টি ফিল করবেন, ভাববেন আমাকে ইউএস না দিয়ে তিনি আমার কেরিয়ার নষ্ট করছেন। তাই আমি আর ওনাকে টেনশন দিতে চাই না। কিমসান বলে, তুমি তাও যাবে? তোমার জন্য আঙ্কেল এত কিছু করেছেন আর তুমি ওনাকে একা করে চলে যাবে? আমার মনে হচ্ছে তুমি যবে থেকে জেনেছো তোমার বাবা ধনী তবে থেকে তুমি লোভী হয়ে গিয়েছো। এইসব কথা হাইজুন খুব রেগে যায় আর তাদের দুজনের মধ্যে ফাইট হয়ে যায়। তখন সেখানে ইনজু এসে তাদের কথা শুনে ফেলে আর বলে, তোমরা কোথায় যাচ্ছ? কিমসান বলে, হাইজুন যাচ্ছে তার রিয়েল বাবার সাথে ইউএস আর আমি যাচ্ছি সিওল। ইনজু রীতিমতো ঝটকা খায় আর বলে, ও তাহলে তোমরা এবার তোমাদের সত্যিকারের ফ্যামিলিতে যাচ্ছ? তো এরপর মিস্টার চৈ ছাদে আসে আর এসে এদেরকে এইভাবে দেখেই বুঝতে পারে হাইজুনের ইউএস যাওয়ার বিষয়ে ইউনজু জেনে গিয়েছে। তবে সে শকড হয়ে এটা জেনে যে কিমসানও সিওল চলে যাচ্ছে। মিস্টার চৈ কিমসানকে বলে, তুমি কি সিওল তোমার মায়ের জন্য যাচ্ছ? কিমসান বলে, হ্যাঁ, আর আমি আপনাদেরকে এটা একটু পরেই বলে দিতাম, কিন্তু তার আগেই ইউনজু জেনে গিয়েছে। মিস্টার চৈ বলে, আমার মনে হয় না তোমার বাবা মানবেন সিওলের জন্য। ইনজু বলে, বাবা তুমি এত বড় খবর জানার পরও নর্মালি কথা বলছো কিভাবে? তুমি এদেরকে বকছো না কেন? তুমি কি জানো না ইউএস আর সিওল কত দূর আমাদের বাসা থেকে? প্লিজ তুমি এদের বলো কোথাও না যেতে, আমার একদম ভালো লাগছে না। কিমসান বলে, আঙ্কেল আপনি নিজে যান, আমি ইনজুকে বুঝিয়ে আসছি। ইনজু কিমসানকে বলে, তুমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে একবারও বলোনি, কারণ আমরা তোমার রিয়েল ফ্যামিলি না। তোমার আসল ফ্যামিলি তো সিওল আর তুমি একমাত্র তাদেরকেই কেয়ার করো। তুমি একবারও ভাবলে না তুমি চলে গেলে আমার আর বাবার কি অবস্থা হবে, আমার কতটা কষ্ট হবে? কিন্তু না, তোমার তো শুধু তোমার মায়ের আর বোনেরই চিন্তা আছে। কিমসান বলে, তো এতে খারাপের কি আছে? আমি যদি আমার মা বোনের খেয়াল রাখি তাতে কি কোনো ভুল আছে? আমি আর হাইজিন এখন বড় হয়েছি, তাই আমাদের ফ্যামিলির প্রতিও কিছু দায়িত্ব কর্তব্য আছে। ইঞ্জু বলে, ও তাহলে তুমি বলতে চাইছো আমি আর আমার বাবা তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ি না? ঠিক আছে, আমি সবকিছু এবার খুব ভালো করেই বুঝতে পেরেছি। এই কথা বলে ইঞ্জু রুমে চলে আসে। হাইজন তার সাথে কথা বলতে আসে, কিন্তু ইঞ্জু রেগে নিজেকে রুমে লক করে দেয়। কিমসানেরও খুব খারাপ লাগছিল ইঞ্জুকে কষ্ট পেতে দেখে, কিন্তু তাও সে সিওল যাওয়ার আসল কারণটা বলে না, কারণ সে ইঞ্জুকে টেনশন দিতে চাইছিল না। তো কিমসান এই বিষয়ে তার বাবাকে বলে আর তার বাবা বলে, না, আমি তোমাকে তোমার মায়ের জন্য নিজের জীবন নষ্ট করতে দেব না। কিমসান বলে, বাবা মা নিজেকে শেষ করার জন্য চেষ্টা করেছে অনেকবার, এবার যদি আমার অনুপস্থিতি কিছু করে ফেলে তাহলে আমি নিজেকে মাফ করতে পারবো না, তাই আমাকে যেতেই হবে, আর কিছু করার নেই। তো এই কথা জানার পর আর মিস্টার দেও কিছু বলে না। পরদিন কিমসান দেখে ইঞ্জু কিছু না খেয়ে স্কুলে চলে যায়, কারণ সে খুব বেশি আপসেট ছিল এদের চলে যাওয়ার বিষয়টা নিয়ে। কিমসান আর হাইজিনও না খেয়ে যেতে চায়, তবে মিস্টার দে বলে, চুপচাপ খেতে বসো, কারণ এখান থেকে চলে যাওয়ার পর আর কবে বাড়ির খাবার পাবে ঠিক নেই, তাই যতদিন আছো খেয়ে নাও মিস্টার চোয়ের হাতের রান্না। ইঞ্জু স্কুল এসে পার্কে বলে যে কিমসান আর হাইজুন চলে যাচ্ছে। পার্কও এটা শুনে খুব মন খারাপ করে। তখন সেখানে তার একজন ক্লাসমেট বলে, আসলে ফ্যামিলির কেউ চলে গেলে সত্যি মন খারাপ হয়। আমার ভাই যখন গিয়েছিল তখন আমারও অনেক কষ্ট হয়েছিল। ইঞ্জি বলে, না, আমার ভাই না তারা, আমাদের রক্তের সম্পর্ক নেই আর আমাদের সারনেমও এক না।
আমি এত বছর ভেবেছিলাম যে আমরা এক ফ্যামিলি, কিন্তু এখন রিয়েলাইজ করেছি তারা আর আমরা এক ফ্যামিলি না। তো স্কুলে হাইজুন কিমসানকে বলে এই লাঞ্চ বক্স নাও আর ইঞ্জুকে গিয়ে বলো সে খেয়ে নিতে। কিমসান মানা করে সে যাবে না ইঞ্জুর সামনে। তবে হাইজুন তাকে জোর জবরদস্তি করে বলে তোমাকে যেতেই হবে, কারণ ইঞ্জুকে এইভাবে আপসেট করে আমরা কোথাও যেতে পারবো না, আর তার রাগ আমরাই ভাঙাতে পারবো। আর তুমি কি জানো, ইঞ্জু তো তোমার জন্য সিউল পর্যন্ত চলে গিয়েছিল, আর তুমি তার জন্য খাবার নিয়ে ক্লাস পর্যন্ত যেতে পারবে না। সিউলের কথা শুনে কিমসান তো রীতিমতো শকড, আর হাইজুনকে বলে কি বললে তুমি? ইঞ্জু সিউল গিয়েছিল, কিন্তু কে ছিল তার সাথে? হাইজুন বলে কেউ ছিল না, সে একাই গিয়েছিল। কিমসান এবার রেগে বলে তোমার কি কোনো দায়িত্ব নেই? তুমি কিভাবে ইঞ্জুকে একা একা সিউল যেতে দিলে? হাইজুন বলে আর আমি কি করব, সে তো আমাদের কাউকেই বলে যায়নি, সে মিথ্যা বলে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর কিমসান লাঞ্চ বক্স নিয়ে দৌড়ে যায়, তবে পথে পার্ককে পেয়ে যায়, আর সে জানতে পারে ইঞ্জু তো অনেক আগে স্কুল থেকে চলে গিয়েছে। তাই কিমসান লাঞ্চ বক্স পার্কে দিয়ে চলে যায় ইঞ্জুকে খুঁজতে। পার্ক এবার ভাবতে থাকে সে কি হাইজুনের সাথে দেখা করবে নাকি করবে না। লাঞ্চ বক্স দেওয়ার বাহানায় একবার যাওয়ার আগে শেষবারের মতন দেখা করতেও তো পারে। তবে পার্ক এসব ভাবতে ভাবতে এটা দেখে না যে একটা বল তার দিকে আসছে। বলটা পার্কের উপর পড়তেই যাবে, তবে তখন তাকে হাইজুন এসে বাঁচিয়ে নেয়। তাই পার্কও হাইজুনকে বলে তার সাথে লাঞ্চ করতে। এবার তারা দুজন খেতে বসে, তখন হাইজুন বোকার মতন বলে এবার যখন আমরা চলেই যাচ্ছি তখন তোমার উচিত নিজের ফিলিংস কিমসানকে বলে দেওয়া। পার্ক বলে তাকে আমার ফিলিংস বলে দিলে কি হবে? হাইজুন বলে হতে পারে কিমসান তোমাকে রিজেক্ট করবে, কিন্তু তাও সে জানতে তো পারবে তুমি তাকে পছন্দ করো। পার্ক বলে কেন রিজেক্ট করবে? আমি কি দেখতে সুন্দর না? হাইজুন বলে না, তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু তুমি তো ইঞ্জুর ফ্রেন্ড, আর ইঞ্জু তার কাছে বোনের মতন। এবার হতে পারে সে তোমাকেও বোনের মতোই নিয়ে দেখে, তাই রিজেক্ট করলেও করতে পারে। এই কথা শুনে পার্ক বুঝতে পারে হাইজুনও তাকে রিজেক্ট করবে যদি সে নিজের ফিলিংস বলে দেয়। তাই সে হাইজুন চলে যাওয়ার পর অনেক কান্না করে, কিন্তু তাও নিজের ফিলিংস তাকে বলে না। অন্যদিকে কিমসান জানতো ইঞ্জুর মন খারাপ থাকলে তার ফেভারিট বেকারিতে কেক খেতে আসতো। তাই কিমসান সেখানে এসে দেখে এবার ইঞ্জুর মন খারাপ, এই কেকও ভালো করতে পারছে না। ইঞ্জু কিমসানকে বলে আমার মা আমার জন্মের পরেই চলে গিয়েছেন, আমি তো তার মুখও নিজের সামনে কখনো দেখিনি। আমি জানিও না মা আশেপাশে থাকলে কেমন ফিল হয়। আমার দুনিয়ায় ছিল আমার বাবাকে ঘিরে, আমি আর আমার বাবা সেই দুনিয়ায় ভালোই ছিলাম। তারপরে সেই দুনিয়া আসলে তুমি আর হাইজুন, তোমাদের সাথে থাকতে আমার ভালো লাগতে শুরু করে। তোমরা আমার জন্য যে কেয়ার করতে সেগুলোতে আমি অভ্যস্ত হয়ে পড়ি, আর এবার তোমরা বলছো চলে যাবে। এটা অ্যাকসেপ্ট করা কি ততটাই সহজ যতটা সহজে তোমরা বলেছো? প্লিজ যেও না, আমি কিভাবে সব ম্যানেজ করবো একা? কিমসান ইঞ্জুকে বলে আমি তোমাকে প্রমিস করছি আমি সবসময় তোমাকে কল করব। আর তারপর আমি যখন ফিরে আসবো তখন আমি সেই সব করবো যা তুমি বলবে। আর ফিরে আসলে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে ওয়াদা করছি, প্লিজ বিশ্বাস করো আমাকে। ইঞ্জু তো আর কোনো কথাই শুনতে চায় না, আর প্রচুর কান্না করতে শুরু করে। ইঞ্জু চোখের এক একটা পানির ফোঁটা কিমসানের মনে আঘাত করছিল, কিন্তু সে চাইলেও পারছিল না তাকে কিছু বলতে। এরপর তারা একসাথে বাসে করে বাড়ি ফিরে। সারা রাস্তায় ইঞ্জুর মন খুব খারাপ ছিল। বাড়ি আসার পর হাইজন তার জন্য অনেক স্ন্যাক্স কিনে আনে তার সেভিংসের টাকা দিয়ে, যেন ইঞ্জুর মন ভালো হয়ে যায়। তবে উল্টো ইঞ্জু বলে হ্যাঁ এখন তো তুমি জেনে গিয়েছো তোমার বাবা ধনী, তাই এই সেভিংস আর তোমার কোনো দরকারই নেই। এসে বলে এখানে তারা দুইজন ঝগড়া করতে শুরু করে। তো রাতে হাইজন মিস্টার চৈকে বলে বাবা তুমি মন খারাপ করো না প্লিজ। মিস্টার চৈ বলে না, বাচ্চারা বড় হলে বাবাদের থেকে তো এমনিতেই দূরে চলে যায়, তাই আমি মন খারাপ করছি না। হাইজন এবার বলে আচ্ছা বাবা তুমি জানো আমি জীবনে যা কিছুই করেছি সব তোমার থেকেই শিখেছি, এমনকি বাস্কেটবল প্লেয়ার হওয়ার স্বপ্ন আমি তোমার থেকে পেয়েছি। এবার আমরা হাইজুনের ছোটবেলার ফ্ল্যাশব্যাকে দেখি মিস্টার চৈ হাইজুনকে বাস্কেটবল শেখাচ্ছিল। তখন সেখানে একজন লোক বলে আরে বাহ, হাইজুন তো একেবারে তার বাবা মিস্টার চৈয়ের মতনই খেলছে, বাবা ছেলে একেবারে সেম। তো এই কথাটা হাইজুনের অনেক বেশি ভালো লাগে। আসলে মিস্টার চৈকে হাইজুনের বাবা বলে কেউ বললেই হাইজুন মারাত্মক খুশি হয়ে যেত। তাই সেদিন যখন লোকটা বলেছে বাবার মতনই খেলে, তবে থেকে হাইজুন অনেক চেষ্টা করে বাস্কেটবল খেলা শুরু করে। ছোটবেলায় সে অনেক আঘাতে পেয়েছে এই খেলা খেলতে গিয়ে, কিন্তু তাও সে থেমে থাকেনি, কারণ সে তার বাবার মতন হবে বলে। বর্তমানে এসব ভেবে হাইজন কষ্ট পায়, যে বাবার জন্য সে বাস্কেটবল প্লেয়ার হতে চেয়েছে আজ সেই বাবার থেকে তাকে দূর যেতে হচ্ছে। এটা যে তার জন্য কতটা বেদনাদায়ক সেটা সে ছাড়া আর কেউই বুঝবে না। তো পরদিন কিমসান যখন সিওল যাওয়ার জন্য রেডি হয় তখন তার সেই সমস্ত মুহূর্ত মনে পড়ে যা সে ইঞ্জু আর হাইজনের সাথে কাটিয়েছে।
এসব ভেবে তার চোখে পানি চলে আসে। আর আসার মতনই মুহূর্তটা ছিল। তো এরপর হাইজুন আর কিমসান নিচে চলে আসে যাওয়ার জন্য। তবে তাদেরকে বিদায় জানাতে ইউনজু আসে না। কিমসান অনেক কল করে কিন্তু সে রিসিভই করে না। তাই তারা দুজন মিস্টার চইকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায়। তাদেরকে যেতে উপর থেকেই দেখছিল ইনজু। আসলে তার সেই সাহস হচ্ছিল না এদেরকে সামনে থেকে এসে বিদায় জানাতে। রুমে এসে ইনজু অনেক খেতে শুরু করে। খেতে খেতে তার কিমসান আর হাইজুনকে মনে পড়ে। তাই সে একাধারে কান্না করে বলে, বাবা তারা কিভাবে চলে গেল, একবার আমার কথা ভাবলই না। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে তারা ছেড়ে চলে গিয়েছে। তো এবার সময় কাটতে থাকে। কিমসান আর হাইজুন কল করে ভিডিও কলে কথা বলতো, কিন্তু ধীরে ধীরে সেই কল মেসেজে পরিবর্তন হয়। তারপর সে মেসেজও লেট মেসেজে পরিবর্তন হয়। তারপর তারা ইন্দুর জন্মদিনে শুধু গিফট পাঠাতো আর সরি বলতো। ধীরে ধীরে তাদের কথা বলাও একেবারেই কমে যায়। এখন সময় যেতে থাকে আর কেটে যায় আরো 10 বছর। ইঞ্জু এখন নিজের একটা বেকারি করেছে। আর সে কাজে এতই বিজি থাকে যে মিস্টার চোয়ের কাছেই যেতে পারে না। সে আলাদা একটা অ্যাপার্টমেন্টে থাকে। পার্কও এখন একজন সাকসেসফুল লয়ার হয়ে গিয়েছে। পার্ক একদিন ইঞ্জুকে বলে, তোমার বেকারির সামনে একজন হুডি পরা লোক সবসময় ফলো করে। হতে পারে সে তোমার বেকারি থেকে কিছু চুরি করবে বলে এসব করছে। তুমি একটু সাবধানে থাকো। তো এরপর সে হুডি ম্যান ইঞ্জুর বেকারিতে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ে। ইঞ্জু এসে দেখে সেখানে কেউ আছে। হুডি ম্যান ইঞ্জু আসতে দেখে সেখান থেকে পালাতে যায়। তবে ইঞ্জু তাকে ধরার জন্য পথে চেরি ফেলে দেয় আর ছেলেটা পালাতে গিয়ে ইঞ্জুর মুখে হাত দিয়ে দেয়, যার ফলে ইঞ্জু ভাবে হয়তো তাকে সে মারতে চাইছে। তাই ইঞ্জু ছেলেটাকে ধরে পুলিশ স্টেশনে আনে। সেখানে মিস্টার চই আর মিস্টার দেও আসে। ইঞ্জু বলে, বাবা আমাকে এই ছেলেটা মেরেছে। মিস্টার চই রেগে মারধর করে বলে, তোর সাহস কিভাবে হলো আমার মেয়ের গায়ে হাত তোলার। তখন সেখানে হুডি ম্যানের ফেস রিভিল হয় আর আমরা দেখি এটা তো হাইজুন। হাইজুন মিস্টার চইকে দেখেই জড়িয়ে কেঁদে বলে, বাবা কেমন আছো। মিস্টার চইও সারপ্রাইজ হয়ে যায় এখানে এইভাবে হাইজুনকে দেখে। অন্যদিকে কিমসানও সারপ্রাইজ দিতে হাইজুনের বেকারিতে আসে। কিন্তু ইঞ্জুর বেকারিতে চেরি ফল আর গ্লাস ভাঙ্গা দেখে কিমসান ভয় পেয়ে যায়। তাই সে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে আসে রিপোর্ট করাতে। কিন্তু সে এসে উল্টা সারপ্রাইজ হয়ে যায়, কারণ এখানে তো ইঞ্জু আর হাইজুনও বসে আছে। কিমসান এসেই আগে ইঞ্জুকে চেক করে দেখে যে তার গায়ে আঘাত লাগেনি তো। পুলিশ অফিসারও বোকা বনে যায়, কারণ একের পর এক সেখানে তাদের ফ্যামিলি মেম্বারই আসছিল। ইঞ্জু পুলিশ অফিসারকে বলে, না আমরা ফ্যামিলি না। কিমসানও বলে, হ্যাঁ সে ঠিকই বলছে। তো তারপর বাইরে আসার পর মিস্টার চই ইঞ্জুকে বলে, তুমি তাদেরকে বারবার ফ্যামিলি না বলছো কেন, তারা তো তোমার ভাই। কিমসান বলে, না সে তো ঠিকই বলেছে, আমরা তো আর তার সত্যিকারের ভাই না। তো তারা তো আর বুঝতে পারে না কেন কিমসান বলছে এরকম। সে কেন ইঞ্জুর ভাই হতে চায় না সেটা তো তারা পরেই বুঝতে পারবে। তো এবার ইঞ্জু রেগে বলে, এরা কি ভেবেছে এত বছর পর ফিরে আসলেই আমি এদেরকে দেখে খুশি হয়ে যাব? একদমই না। আমার কিছু যায় আসে না কে আসলো আর কে গেল। আমি 10 বছর একা থাকতে পেরেছি, তাই সামনেও পারবো। আমার জীবনে আর কারোই প্রয়োজন নেই। কিমসান আর হাইজুন বুঝতে পারে ইঞ্জু তাদের উপর খুব বেশি রেগে আছে, আর এই রাগ শেষ করা খুব একটা সহজ হবে না। কিমসান ইঞ্জুকে বলে, আমি তো তোমাকে অনেকবার কল করেছি, তুমি কল রিসিভ করা ছেড়ে দিয়েছিলে। হাইজুন বলে, আর আমি মিলিটারি ট্রেনিং এ ছিলাম, তাই আমার কাছে মোবাইল ফোনও ছিল না। তাছাড়া আমি বাস্কেটবলও ছেড়ে দিয়েছি অনেক আগেই। মিস্টার চই বলে, এটা এসব বলার সময় না। তোমরা এত বছর পর ফিরে এসেছো, তাই আমাদের উচিত সেলিব্রেট করা। চলো বাড়ি যাই। ইঞ্জি বলে, তোমরা যাও, আমার বেকারিতে কাজ আছে তাই আমি আসতে পারবো না। এবার তারা চলে গেলেও কিমসান ইঞ্জুকে বলে, আমি তোমাকে বেকারিতে ড্রপ করে দেই। ইঞ্জি বলে, লাগবে না, তুমি বাড়ি গিয়ে রেস্ট করো। আর এমনিতেও এইসব আমার অভ্যাস হয়ে গেছে, আমি একা একাই এখন সব করতে পারি। তো রাতে তারা সবাই খেতে বসে। তখন মিস্টার চই বলে, কিমসান তো অনেক বড় হয়ে গিয়েছো, তাই বিয়ে করে নাও না কেন। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কিমসান বলে, না আমার তেমন কেউ নেই। মিস্টার দে বলে, কিভাবে থাকবে, সে তো এখন ডাক্তার হয়ে গিয়েছে, তাই তার কাছে ডেট করার মতো সেই সময়টাই থাকে না। ইঞ্জু তখনও আপসেট হয়েছিল, তবে সে খেয়াল করে কিমসানের হাতে একটা আছরের দাগ আছে, যা সে হাইড করার চেষ্টা করছে। এবার কিমসান তাদেরকে বলে, আমরা তো এত বছর ইঞ্জুর জন্মদিন মিস করেছি, তবে এবার আমরা যেহেতু এসেছি তাই খুব সুন্দর করে সেটা সেলিব্রেট করব। সবাই খুশি হলেও ইঞ্জু মুখ ফুলিয়ে বলে, তার কোনো প্রয়োজন নেই। যেখানে গত বছর আমার জন্মদিনই কেউ সেলিব্রেট করেনি, সেখানে এবছর আমার জন্মদিন নিয়ে সবাই এত এক্সাইটেড কেন? তাছাড়া এবছর আমি আমার জন্মদিনে একদমই ফ্রি থাকবো না। আমার অনেক কাজ আছে, সেদিন আমি আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকবো।
তো এটা শুনে মিস্টার চই বলে, তোমার ভাই অনেকদিন পর বাসায় এসেছে, তোমার উচিত সেদিন ফ্যামিলির সবার সাথে সময় দেয়া। তখন ইঞ্জু উঠে বলে, কে বলেছে আমরা এক ফ্যামিলি? যেখানে আমাদের সারনেমই এক নয় সেখানে আমরা এক ফ্যামিলি হলাম কিভাবে? এটা বলে ইঞ্জু সেখান থেকে উঠে চলে যায়। তো কিমসান আর হাইজনও তার পিছু পিছু যায় তার সাথে কথা বলার জন্য, তার কি হয়েছে সেটা জানার জন্য। কিন্তু ইঞ্জি এতটাই রেগেছিল যে হাইজন আর কিমসান কেউ তার সাথে কথা বলার সাহসই পাচ্ছিল না। তবে অনেক সাহস করে কিমসান তার কাছে যায় আর কথা বলার চেষ্টা করে। তখন ইঞ্জি বলে, তোমার কি মনে হয় তুমি এতদিন পর আমার জন্মদিন উপলক্ষে বাসায় আসবে আর সেটা শুনে আমি খুশি হয়ে যাব? এই কথা ভেবে যে আমার জন্মদিন তোমার মনে আছে? তখন কিমসান বলে, না, ব্যাপারটা এমন না। আমি জানতাম না যে তুমি আমার উপর অনেক রেগে আছো। তবু আমি তোমাকে শুধু একটাই কথা বলতে চাই, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। তখন ইঞ্জু বলে, মিস তো আমি, বাবা, আঙ্কেল আমরা সবাই তোমাকে করেছি। তারপর ইঞ্জু হাইজনকেও তার সামনে ডেকে আনে আর বলে, দেখো আমি জানি না তোমরা আসলে কেন ফিরে এসেছো, তবে একটা কথা ক্লিয়ার জেনে রাখো, তোমাদের ফিরে আসাতে আমি একটুও খুশি হইনি। তো এই জন্যই বলছি তোমরা আমার পিছন পিছন আসা ছেড়ে দাও। এই কথা বলে সে পার্কের বাসায় চলে যায়। তো এটা দেখে হাইজন আর কিমসান মনে করে যে পার্ক আর ইঞ্জু তাহলে একই অ্যাপার্টমেন্টে থাকে। তো তারপর ইঞ্জু পার্কের সাথে কথা বলতে বলতে বুঝতে পারে হাইজনের প্রতি পার্কের এখনো সেই একই ফিলিংস রয়ে গিয়েছে। তখন পার্ক ইঞ্জুকে জিজ্ঞেস করে, তুমি কি হাইজন আর কিমসানকে কখনো ক্ষমা করবে না? ইঞ্জু বলে, না, আমি ওদেরকে দেখে দূরে দূরেই থাকবো। তো পরের দিনে অফিসে যাওয়ার জন্য ইঞ্জু রুম থেকে বের হয়। তখন সে দেখতে পারে তার ঠিক পাশের অ্যাপার্টমেন্ট থেকেই কিমসান বের হয়েছে। তো এটা দেখে ইঞ্জু পুরো শকড হয়ে পড়ে আর কিমসানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন কিমসান কোনো উত্তর না দিয়েই হাইজনকে ডাক দেয়। তখন হাইজন বেচারা কিছু না বুঝে রুমে যেভাবে ছিল সেভাবেই বের হয়ে পড়ে। বের হয়ে দেখে তার সামনে ইঞ্জু আর পার্কও আছে। এটা দেখে তো সে লজ্জা পেতে থাকে। এদিকে পার্ক হাইজনকে এই অবস্থায় দেখে তো তার লজ্জা একদম নাজেহাল অবস্থা। তখন কিমসান ইঞ্জুকে বলে, আমার কাজের জন্য লেট হচ্ছে, আমি কাজে গেলাম, তোমার যা জানার আছে তুমি হাইজনকে জিজ্ঞেস করে নাও। এই কথা বলে সে হাইজনকে ইঞ্জুনের হাওলা করে চলে যায়। তারপর ইঞ্জু হাইজনকে শুরু করে জিজ্ঞাসাবাদ। ইঞ্জু তাকে বলে, তুমি জানতে তাই না আমি যে পাশের অ্যাপার্টমেন্টে আছি, তাই তোমরা এখানে এসেছো। কিন্তু হাইজন তো পড়ে যায় এবার এক মহা সমস্যায়। এদিকে ইঞ্জুর অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে, তাই সে আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা কিমসানকে দেখি যেখানে সে নতুন একটা হসপিটালে জয়েন হয়েছে। তো সেখানে তার পাশে বসে জুনহো, কিন্তু সে তাকে চিনতে পারে না। তখন জুনহো কিমসানকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পারছো না? তখন কিমসান তার ইউনিফর্মে থাকা নামটি দেখে চিনতে পারে যে এটাই সেই ছেলে যে 10 বছর আগে ইঞ্জুর পেছনে পেছনে ঘুরতো। তখন কিমসান বলে, আমি আশা করি তুমি এখন আর আগের মতো ইঞ্জুকে বিরক্ত করো না। তখন জুনহো বলে, কে বলেছে? মানুষ কখনোই তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না, আর তুমি আমার সামনে আবার ফিরে আসায় আমার প্রথম ভালোবাসাকে আরো বেশি মনে পড়ছে। তো অন্যদিকে আমরা হাইজনকে দেখি সে একটা জায়গায় বসে আছে, সেখানে ইঞ্জু আসে। সে এসে হাইজনকে জিজ্ঞেস করে, তোমরা আমার বাসার পাশে থাকতে কেন এসেছো? দুনিয়াতে কি আর কোনো জায়গা নেই থাকার? তো হাইজন তাকে বলে, আমি তোমার আর বাবার ভালো করে খেয়াল রাখতে চাই, তাই আমি এখানে থাকতে এসেছি। তারপর ইঞ্জু বলে, আমার খেয়াল রাখার কারোর কোনো প্রয়োজন নেই, আমি স্বাধীনভাবে নিজের খেয়াল রাখতে পারি। তুমি বাবার কাছে চলে যাও আর সেখানে গিয়ে ভালো করে বাবারই খেয়াল রাখো। হাইজন বলে, আমার এখানে কিছু কাজ আছে, সেগুলো আগে শেষ হোক, তারপর আমি যাব বাবার কাছে। তখন ইঞ্জু বলে, কাজ? কিসের কাজ? তুমি কি ভুলে গিয়েছো যে তোমার কাছে কোনো জব নেই? কিমসান তো ডাক্তার হয়ে গেছে, কিন্তু তোমার কি হবে? তোমার তো এখনো জব নেই। হাইজন বলে, এই মুহূর্তে নেই, তবে আমি চেষ্টা করছি, শুধু একবার আমার কাজটা হয়ে যাক, তখন আমি তোমাকে সব বলবো। ইঞ্জি বলে, তোমার এসব শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই। সে তাকে কিছু টাকা দেয় আর বলে, যাও আগে নিজের জন্য ভালো এক জোড়ো জুতো কিনে নাও। তখন হাইজন তার পা উপরে তুলে আর জুতোটা দেখিয়ে বলে, আমার পায়ের জুতোটাও কিন্তু ব্র্যান্ডের। তখন ইঞ্জি বলে, জানা আছে কেমন ব্র্যান্ডের জুতো তুমি পরো, যাও ভালো একটা ব্র্যান্ডের জুতো কিনে নিয়ে আসো। তখন হাইজন ইঞ্জিকে জিজ্ঞেস করে, তুমি আবার আমার এরকম ড্রেস আপের কারণে মানুষের সামনে বিব্রত হও না তো? ইঞ্জি বলে, কই না তো, আমার শুধু তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। কিন্তু হাইজন তো বুঝে গেছে যে এসব কেন বলছে, তাই সে ইঞ্জুকে বলে, ডোন্ট ওয়ারি, পরের বার আমি যখন তোমার সামনে আসবো তখন ভালো জামা কাপড় পরেই আসবো। ঠিক তখনই হাইজনের ফোনে তার আসল বাবার অ্যাসিস্ট্যান্টের একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, তোমার বাবা তোমার জন্য নতুন প্রপার্টি কিনেছেন, তুমি একবার এসে সে প্রপার্টিটা দেখে যাও।
তো তখন হাইজুন সেখান থেকে তাড়াহুড়া করে চলে যায়। অন্যদিকে আমরা কিমসানকে দেখতে পাই, যেখানে সে জুনহোর সাথে দাঁড়িয়ে কথা বলছে। তখন সে জুনহোকে ইঞ্জুর ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে, কারণ সে জানে জুনহো আজও ইঞ্জুকে আগের মতোই ফলো করে। তখন সে তাকে বলে ইঞ্জুর কোনো বয়ফ্রেন্ড নেই তো, কিন্তু জুনহো এই কথার সঠিক কোনো উত্তর দিতে পারে না। সে বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। তখনই তার ইমার্জেন্সি একটা রুগী দেখতে যেতে হয় আর সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি কিমসান একটি জায়গায় বসে ইঞ্জুর জন্য অপেক্ষা করছে। ইঞ্জু আসার সাথে সাথে কিমসান ইঞ্জুর সামনে যায় আর বলে, আমি কি তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিতে পারি? তখন ইঞ্জু রেগে বলে, এমনভাবে কথা বলছো যেন তোমার বাসা আর আমার বাসা আলাদা আলাদা জায়গায়। তো তারা দুজন একসাথে হেঁটে হেঁটে বাসার দিকে এগোচ্ছে। তখন কিমসান ইঞ্জুর জন্য একটা আইসক্রিম নিয়ে আসে, যেটা আগে তারা প্রায় একসাথে খেত। ইঞ্জু বলে, আমি এই আইসক্রিমটা অনেক মিস করছি। কিমসান বলে, কেন? আইসক্রিম কি এখানে পাওয়া যায় না? ইঞ্জু বলে, যায়, কিন্তু আমি কিনে খাইনি এতদিন। কারণ ইঞ্জু আগে যখনই আইসক্রিম খেত সবসময় সে কিমসানের সাথেই খেত। তাই কিমসান চলে যাওয়ার পর থেকে সে আইসক্রিম খাওয়া ছেড়ে দিয়েছিল। কিন্তু কিমসান তার কথাটা ভালোভাবে বুঝতে পারে না আর বলে, তুমি অনেক বদলে গিয়েছো, তাই না? কথা বলতে বলতে তারা কখন যে বাসায় চলে আসে বুঝতেই পারে না। এদিকে কিমসান ইঞ্জুকে তার সাথে আরো কিছু সময় এভাবে হাঁটতে বলে, কিন্তু ইঞ্জু তার কথা পাত্তা না দিয়েই বাসার ভেতরে চলে যায়। তখন কিমসান যেতে যেতে ইঞ্জুকে হ্যাপি বার্থডে বলে উইশ করে, কারণ কিছুক্ষণ পর হসপিটালে তার নাইট শিফট ডিউটি আছে। সে চলে যাবে হসপিটালে, তাই তার আগে যেন কেউ ইঞ্জুকে উইশ করতে না পারে, এজন্য সে টাইমের আগেই উইশ করে ফেলে। তো পরদিন সকালে হাইজুন ইঞ্জুর বাসায় যায় ইঞ্জুকে খুঁজে। ইঞ্জুকে বাসায় না পেয়ে সে পার্কে জিজ্ঞেস করে ইঞ্জুর কথা। তখন পার্ক বলে ইঞ্জু বাসায় নেই, কারণ সে আজ সকাল সকাল তার কাজে চলে গিয়েছে। তো তখনই হাইজুনের পার্কের দিকে এক দৃষ্টিতে তাকায় আর বলে, তুমি আজও সেরকমই দেখতে, যেরকম ছিলে 10 বছর আগে। পার্কের কেন যেন সম্পূর্ণ বিষয়টি মোটেও ভালো লাগেনি, কারণ সে নোটিস করেছে হাইজুনের বিহেভ 10 বছর আগে তার প্রতি যেমন ছিল আজ সেরকমটা নেই। তো অন্যদিকে আমরা কিমসানকে দেখি, যেখানে তার মায়ের একটা মেসেজ আসে, যেখানে তার মা তাকে বলে, তুমি ছুটি ভালোভাবে এনজয় করতে পারো। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি আর সুহির মধ্যে আমরা কেউই আর তোমাকে বিরক্ত করব না। তখন কিমসান রিপ্লাই করে, আমি নিজেই সুহিকে কন্ট্যাক্ট করে নিব, আপনি চিন্তা করবেন না। এদিকে আমরা ইঞ্জুকে দেখি, সে তার জন্মদিনে খুব আপসেট হয়ে আছে আর সে ভাবছে কিমসান চেয়েছিল আমার জন্মদিনটা খুব সুন্দর করে উদযাপন করতে, কিন্তু কিছুই হলো না। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল আর কখনো সে তার কোনো জন্মদিন সেলিব্রেটই করবে না। তখন কিমসান তার ফোনে কল দেয় আর বাসায় আসতে বলে। তো সে যখন আসে তখন দেখতে পারে সবাই খাবারের আয়োজন করে তার জন্য অপেক্ষা করছে। এসব দেখে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে আর ভাবে সবাই আমার মুড ঠিক করার কত চেষ্টা করছে। তো খাবার শেষে তারা সবাই মিলে কেক কাটে, খুব সুন্দরভাবে তার জন্মদিনটাও সেলিব্রেট করতে বসে। তখন ইঞ্জু বলে, আমি তো কোনো ছোট বাচ্চা নই, তাই না? আজ আমার জন্মদিন, তাই আপনাদের সবাইকে একটা একটা প্রশ্ন করতে চাই। তো এরপর প্রথমে হাইজুনকে প্রশ্ন করে যে গত 5 বছর তুমি আমাদের সাথে কেন কোনো কন্ট্যাক্ট করনি? তুমি কি বাস্কেটবল খেলাও ছেড়ে দিয়েছো? হাইজুনের কাছে থেকে কোনো উত্তর না পেয়ে ইঞ্জু বলে, তোমার কি কোনো আইডিয়া আছে বাবার তোমার জন্য কতটা কষ্ট হয়েছিল? আঙ্কেল তখন বলেছিল তোমাকে তোমার সিচুয়েশনের উপর ছেড়ে দিতে, হয়তো তুমি তোমার ফ্যামিলির সাথে ভালোই আছো। তাই বাবা তখন কিছুটা রিল্যাক্স ফিল করেছিল। তখন মিস্টার চই বলে, এসব কথা রাখো, হাইজুন আমাদের মধ্যে সই সালামত ফিরে এসেছে, এটাই শুক্রিয়া। তখন কিমসন বলে, হাইজুনের একটা সিরিয়াস লেগ ইঞ্জুরি হয়েছিল, যার কারণে সে বাস্কেটবল খেলা ছেড়ে দিয়েছিল। একথা শুনে হাইজুন কিমসানকে থামাতে যায়, কিন্তু কিমসান থামে না। সে আরো বলে, এমনকি আমেরিকান ডাক্তার তো বলেই ছিল হাইজুন আর কখনোই ঠিকভাবে হাঁটাচলা করতে পারবে না। তখন সে আমাকে কল করে এই বিষয়টি জানিয়েছিল। একথা শুনে তো মিস্টার চুই তাড়াতাড়ি করে তার ইনজুরি জায়গাটা দেখতে যায়। তখন হাইজুন হেসে হেসে বলে, এখন আর কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি, এটা শুধুমাত্র ছোট্ট একটা আঘাত ছিল। তখন মিস্টার চই তার কান্না থামাতে না পেরে কিচেনে চলে যায়। তখন মিস্টার দেও সেখানে যায়। মিস্টার চই বলে, এসবের জন্য আমিই দায়ী। তখন আমার তাকে সেখানে যেতে দেওয়াই উচিত হয়নি। তাকে এমন ইমোশনাল হতে দেখে ইনজু, হাইজুন, কিমসান সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তাকে এমন অবস্থায় দেখে কিমসানও অনেক ইমোশনাল হয়ে পড়ে। হাইজুনেরও চিন্তা হয়, কিন্তু ইনজু তাদেরকে বলে কিছু সময়ের জন্য তাকে আমাদের একা থাকতে দেওয়া উচিত, উনি নিজেই ঠিক হয়ে যাবেন। মুখে এসব কথা বললেও সে নিজেই অনেক বেশি আপসেট হয়েছিল এই ব্যাপারটা নিয়ে।
তখন হাইজুন তাকে বলে, তুমি এত আপসেট কেন? আমি তো তোমাকে বলেছি যে আমি একদম ঠিক আছি, শুধুমাত্র বাস্কেটবল খেলতে পারবো না, তাছাড়া আমি এখনো তোমাদের চেয়ে অনেক বেশি স্ট্রং। তখন ইঞ্জু বলে, আমি আজ পর্যন্ত আমার কোনো কথা তোমাদের থেকে লুকাইনি, কেননা আমি মনে করেছি এক পরিবারের মধ্যে কখনো কিছু সিক্রেট থাকতে পারে না। আচ্ছা, এটা বাদ দিলাম, তোমরা তো এখন আমাকে এটাই বলা জরুরি মনে করলে না যে হঠাৎ করে কেন ফিরে আসলে? তখন কিমসান বলে, এসব আমার দোষ নেই, সব দোষ হাইজুনের, ওর কারণে এমনটা হয়েছে। তো তারপর আমরা দেখি কিমসান ড্রাইভ করে ইঞ্জুকে ড্রপ করতে যাচ্ছে ইঞ্জুর বাসার দিকে। তখন কিমসান ইঞ্জুকে বলে, আমি সরি, তোমাকে দেওয়া কথা মতো আমি ফিরে আসতে পারিনি। তখন ইঞ্জু জিজ্ঞেস করে, কেন আসতে পারোনি, সেটা কি জানতে পারি? তো তখন কিমসান চিন্তায় পড়ে যায়, আর আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যেখানে কিমসান ফিরে আসার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তার মা তাকে আসতে দেয়নি। সে অনেক চেষ্টা করেছিল আসার, এমনকি তার মায়ের সাথে একটু জোরাজুরিও করেছিল, যেখানে তার হাতে একটা আঘাত পেয়ে যায়। কিন্তু এসবের কিছুই সে ইঞ্জুকে বলে না। সে বলে, আমি অনেক বিজি ছিলাম তাই আসতে পারিনি। তো ইঞ্জু বুঝে যায় কিমসান তার থেকে কিছু তো একটা লুকাচ্ছে। তো কিমসান ইঞ্জুকে ড্রপ করে দিয়ে যাওয়ার সময় বলে, তুমি কি আজ ডিউটির পর ফ্রি আছো? সে বলে, না, আজ আমি আর পার্ক দুজনে মিলে ড্রিঙ্ক করবো। তখন কিমসান বলে, আমি কি তোমাদের দুজনকে জয়েন করতে পারি? ইঞ্জু বলে, সেটা তোমার ইচ্ছা। তো তারপর আমরা দেখি রাতে তাদের পার্টি প্লেসে সবার আগে চলে আসে পার্ক আর ইঞ্জু, তারপরে একে একে সবাই আসতে থাকে, কিন্তু এখনো হাইজুন আর কিমসানের কোনো খবর নেই। ততক্ষণে জুনহো এসে পড়েছে, আর ইঞ্জু তাকে দেখে বলে, কি ব্যাপার, তুমি এখানে? তখন জুনহো বলে, আমি তো এখানে তোমার জন্মদিনের জন্য এসেছি, যা আমি কখনো ভুলিই না। তারপর ইঞ্জু বলে, ও আচ্ছা, ঠিক আছে। এরপরে ইঞ্জু কিমসানের ব্যাপারে জুনহোকে জিজ্ঞেস করলে সে বলে, কিমসান বেশি বিজি, তার একটা পেশেন্ট আছে, তাই তাকে আসতে হলেও আরো 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে। তো অপরদিকে আমরা মিস্টার চোয় আর মিস্টার দেকে দেখি, যারা তাদের সেভিংস দেখে খুব খুশি। তারা এই সেভিংস তখন থেকে করে আসছিল যখন থেকে তাদের বাচ্চারা একদম ছোট ছিল। তো তারা বলে এবার তাদের এই সেভিংস দিয়ে তাদের বাচ্চাদের ফিউচার সেট করতে চায়, কিন্তু মিস্টার চোয় বুঝতে পারে না সে আসলে এই টাকা দিয়ে কোন বাচ্চার ফিউচার সেট করবে। মিস্টার দে বলে, তোমার উচিত এই টাকাটা হাইজিনের জন্য খরচ করা, কারণ কিমসান তো ইতিমধ্যে স্টাবলিশ হয়ে তার জবে আছে, কিন্তু হাইজিনের তো কোনো জব নেই। অপরদিকে আমরা দেখি সব বন্ধুরা বসে থাকতে থাকতে অনেকক্ষণ লেট হয়ে যায়। তারপর সেখানে হাইজুন আসে। এতদিন পর তারা সব বন্ধুকে একসাথে দেখে অনেক খুশি হয় হাইজুন। তখন হাইজুন তার জুতো দেখিয়ে তাদেরকে বলে, আসলে আমি এই জুতোগুলো কিনতে গিয়েছিলাম, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তাছাড়া ইঞ্জুর জন্য একটা গিফটও নিয়ে এসেছে সে নিজের টাকা দিয়ে। তো নিঞ্জি বলে, যেখানে তুমি নিজের জন্যই টাকা খরচ করো না, সেখানে তুমি আমার জন্য কেন এত দামি গিফট আনলে? এরপর আমরা দেখি তারা সবাই মিলে ড্রিঙ্কস করছে আর জন্মদিন সেলিব্রেটও করছে। অপরদিকে কিমসান একের পর এক এমার্জেন্সি পেশেন্ট দেখতে দেখতে টায়ার্ড হয়ে গিয়েছে। ততক্ষণে ইঞ্জুর জন্মদিনের পার্টি শেষ হয়ে যায়, কিন্তু সে আসতেই পারেনি। জুনহো যাওয়ার সময় ইঞ্জুকে বলে, কাল রাত থেকে কিমসান লাগাতার কাজ করে যাচ্ছে, এখন একটু রেস্ট নেওয়ার টাইমও পাচ্ছে না। যখন ফাইনালি কিমসানের কাজ শেষ হয় তখন সে একটা গিফট কিনে গাড়িতে বসে। তখন ইঞ্জুর থেকে একটা মেসেজ আসে যে তাদের পার্টি শেষ হয়ে গিয়েছে, এখন সে জন্য বাসায় গিয়ে রেস্ট করে। কিমসান যে গিফটটা ইঞ্জুর জন্য কিনেছিল সেটা সে ইঞ্জুর দরজায় রেখে তার বাসায় চলে যায়। পরদিন সকালে যখন ইঞ্জু এটা পায় তখন সে অনেক খুশি হয়, কারণ সেখানে অনেক কিউট একজোড়ো কানের দুল ছিল। তখন সে এটা কানে দেয় কেমন লাগছে সেটা দেখার জন্য। পার্ক বলে, ওয়াও, এটা তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, আজ রাতের ডিনারে তুমি এটাই পরে যাবে। এসবের মধ্যে আমরা কিমসানকে দেখি যে সারাদিন ইঞ্জুর কথা চিন্তা করে অস্থির হয়ে পড়ে। অপরদিকে ইঞ্জু রেডি হয়ে পড়েছে অন্য কারোর সাথে ডিনারে যাওয়ার জন্য। তো কিমসান তো সেটা জানতো, তাই তাড়াহুড়ো করে চলে আসে ইঞ্জুর বাসার সামনে। ততক্ষণে ইঞ্জু বেরিয়ে যায়। কিমসান এসে তাকে না পেয়ে একের পর এক কল করতে থাকে, কিন্তু ইঞ্জু কল ওঠায় না, কারণ সে ফোন ভুল করে নিজের রেস্টুরেন্টেই রেখে চলে গিয়েছিল। তো যখন তার হঠাৎ মনে পড়ে যে তার ফোন তো রেস্টুরেন্টে রেখে এসেছে, তাই সে আবার ব্যাক করে সেখানে আসে। এসে দেখে সেখানে তো দাঁড়িয়ে কিমসান আছে, আর সে খুব অস্থির অবস্থায় দাঁড়িয়েছিল। কিমসান তখন লক্ষ্য করে ইঞ্জু তার দেয়া কানে দুল পরে অন্যের সাথে ডিনার জয়েন করতে যাচ্ছিল। এটা দেখে সে বেশ জেলাস ফিল করে। তখন সে ইঞ্জুকে বলে, আমার অনেক খিদে লেগেছে, আমরা কি একসাথে ডিনার করতে পারি? ইঞ্জু বলে, না, কারণ আজ আমার অন্য কারোর সাথে ডিনার করার কথা। তখন কিমসান ইঞ্জুর হাত ধরে ফেলে। ইঞ্জুর তখন একটু আনইজি ফিল হয় আর বলে, তোমার কি হয়েছে? তখন কিমসান বলে, আমি তোমাকে পছন্দ করি, আর এই কথাটা বলতে আমার গত 10 বছর সময় লেগে গিয়েছে।
আর এখানেই আমাদের আজকের পার্টটি শেষ হয়। পরবর্তী পার্ট আমি খুব দ্রুত আনার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।